ওকে, দেখো তাহলে কোষ প্রাচীরের ক্ষেত্রে আমরা দুইটা কোষের মাঝামাঝি অংশগুলো দেখছিলাম। যদি আমি সেটা আঁকাই, তোমরা একটু আমাকে বলবা যে কোনটার নাম কি, এবং সেখান থেকে আমাদের মেইনলি পড়াটা শুরু হবে। দেখো পাশাপাশি দুইটা কোষের মাঝখানে কি থাকবে? সাইটোপ্লাজম। তো এই পাশের কোষেও কি আছে? সাইটোপ্লাজম। এই পাশের কোষেও কি আছে? সাইটোপ্লাজম। তোমার মন খারাপ কেন? তুমি সামনে আসো। হ্যাঁ, তুমি টেনশন করতেছো? রেজাল্ট দিবে 10 তারিখে, কি হবে? আজকে নাকি দেখলাম রেজাল্ট দিবে 10 তারিখে। আসো সামনে আসো, চলে আসো। বাংকার, হ্যাঁ আমরা বানাবো। আমরা আমার ব্যাচের নিচে এখানে আজকে আমরা একটা জিনিস করব, সেটা এখানে আছে, এটা পড়বো, তার মাধ্যমে আমরা করব। চলো শোনো, 10 তারিখে রেজাল্ট দিবে, 10 তারিখে বাসায় থাকবে না, ব্যাচে চলে আসবা, ঠিক আছে? বাকিটা আমি দেখবো। ওকে, আচ্ছা সমস্যা নাই, যেদিনই দিক সেদিনই চলে আসবা। আর তোমাদের একটু পরে ও বলছে বাংকারে ঢুকতে হবে, তো বাংকার না কোথায় যাওয়া যাবে আমি সেই ব্যবস্থা করছি। তো আগে আমরা একটু রেসপন্স করো, সবাই একটু খেয়াল করি। তাহলে দুইটা কোষ পাশাপাশি, কয়টা কোষ? দুইটা কোষ। এই দুইটা কোষের মাঝখানে যে কমন পর্দা, তার নাম আমরা কি দিয়েছিলাম? মধ্যপর্দা। ভেরি গুড। সবাই দেখো, যারা আসো নাই তাদের কোনো সমস্যা নেই, জাস্ট আমি পরে দিলে তুমি বুঝতে পারবা। মধ্যপর্দার উপর একটা স্তর তৈরি হয়। মধ্যপর্দার উপর যে স্তর তৈরি হয়, এই পাশেও তৈরি হবে, ওই পাশেও তৈরি হবে। মধ্যপর্দার উপর যে স্তরগুলো তৈরি হয় সেগুলোকে আমরা কি নাম দিই? প্রাইমারি প্রাচীর। ভেরি গুড। তাহলে প্রাইমারি প্রাচীর। আচ্ছা, আমাকে একজন একটু হাত তোলো যে আগের দিন ক্লাস করো নাই ছেলেদের মধ্যে। তুমি দাঁড়াও, তুমি প্রাইমারি স্কুলে পড়তা, দাঁড়াও। প্রাইমারি স্কুল শেষ করার পরে তুমি কই গেছো? কোন স্কুলে ভর্তি হয়েছো? মাধ্যমিক। মানে প্রাইমারি শেষ করে আমরা পরে কোথায় যাই? মাধ্যমিক। মাধ্যমিক আমি বাংলায় বলছি যে প্রাথমিক, তুমি প্রাইমারি ইংলিশ বলো। সেকেন্ডারি। ভেরি গুড। তাহলে দেখো, তাহলে কোথায় পড়ছি আমরা প্রাইমারির পরে? ওকে, বসো। দেখো প্রাইমারি যা পড়াশোনা, তার থেকে সেকেন্ডারি কি আরো বেশি পড়াশোনা না? কত গুণ পড়াশোনা? 3 গুণ পড়াশোনা। দেখো এই প্রাইমারি শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঢুকে হচ্ছে সেকেন্ডারির মধ্যে, টাইমও বেশি, পড়াশোনাও বেশি। তাহলে প্রাইমারির প্রাচীরের পরে কোন প্রাচীর তৈরি হবে? সেকেন্ডারি প্রাচীর। ওকে, আমরা পড়ছিলাম। তাহলে এখন দেখো, আমি প্রাইমারির উপরে কয়টা স্তর আঁকাচ্ছি? 3টা। তাহলে আমরা আগের দিন শিখছি যে প্রাইমারি প্রাচীরের উপরে 3 স্তর বিশিষ্ট কি তৈরি হবে? সেকেন্ডারি প্রাচীর। ওকে, দেখতে পাচ্ছ সবাই? ওকে, সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই কালারটার নাম হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ওকে, ডান। তাহলে দেখো আমাদের প্রাচীরের কাহিনী শেষ। তাহলে প্রাচীর কয়টা অংশ আছে বলো সবাই? 3টা। কি কি? মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এবং আমরা যখন পড়েছিলাম তখন মধ্যপর্দা সম্পর্কে আমরা যে লাইনগুলো পড়ছিলাম জাস্ট একটু আমরা 10 সেকেন্ডে রিভিউ করে আসবো। যেমন মধ্যপর্দা কি ছিল? দুইটা কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা, কমন পর্দা। এবং এটা কখন তৈরি হয়? এটা সবসময় তৈরি হয় না, একদম প্রথমে তৈরি হয়। তোমার মনে আছে কোষ বিভাজনের সময় শেষ ধাপের নাম কি ছিল? টেলোফেজ। তাহলে বলতো মধ্যপর্দা কখন তৈরি হবে? টেলোফেজ পর্যায়ে। ওকে, এরপরে আসো, তারপর কি দেখছিলাম যে কি কি মিলে তৈরি হয়? ফ্রাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল। তো দুটো জিনিস তৈরি হয়, ফ্রাগমোপ্লাস্ট প্লাস ভেসিকল। এখন ফ্রাগমোপ্লাস্ট কোন জায়গা থেকে আসছিল? সাইটোপ্লাজম থেকে। আর পেকটিন জাতীয় ভেসিকল কোন জায়গা থেকে আসছিল? গলগি বডি থেকে। সো এই দুটো মিলিত হয়ে তৈরি করছিল আমাদের ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকল, এরা মিলে তৈরি করে কি? মধ্যপর্দা। এবং যেহেতু পেকটিন জাতীয় ভেসিকল, তাই আমাদের মধ্যপর্দায় কিসের পরিমাণ বেশি? পেকটিক অ্যাসিডের পরিমাণ বেশি। দেখো পেকটিন জাতীয়, তাই এখানে কোন অ্যাসিড বেশি? পেকটিক অ্যাসিড। আর পেকটিক অ্যাসিড যখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়ামের সাথে, তখন তার নাম কি হয়? ম্যাগনেসিয়াম পেকটেট। ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করলে নাম কি হয়? ক্যালসিয়াম পেকটেট। এটা কেমন লবণ? অদ্রবণীয় লবণ। এইটুকুই। এবার চলে আসো প্রাইমারি প্রাচীর। কার উপরে তৈরি হয়েছে প্রাইমারি প্রাচীর? মধ্যপর্দার উপরে। এবং মধ্যপর্দার উপরে প্রাইমারি প্রাচীর তৈরি হয়। এবং প্রাইমারি প্রাচীরের মেইন কথা হচ্ছে এটার উপাদান 3টা আমাদের জানতে হবে। কি কি? সবাই নামগুলো বলো। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। বেশ কয়েক ধরনের হেমিসেলুলোজ ছিল। কি কি? জাইল্যান্স, অ্যারাবেন্স, গ্যালাকট্যান্স। পড়ছি আমরা। পলিস্যাকারাইড কি আজকে বোঝাই দিব। এবার আসো, কোনটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল? বলছিলাম তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষায় আসবে। জাইলোগ্লুক্যান। এটা একটা হেমিসেলুলোজ। কেমন কাজ করে? ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। বলছিলাম যে ক্রস লিঙ্কে এক্স থাকে, এই যে এক্স, আবার এক্স যদি তুমি একটু কমাই দাও তখন কি হয়ে যাবে? ওয়াই। তো দেখো জাইলোগ্লুক্যান ক্রস লিঙ্ক, তাহলে কি হবে? জাইলোগ্লুকান হিসেবে কে কাজ করবে? ক্রস লিঙ্ক হিসেবে কাজ করবে হচ্ছে জাইলোগ্লুকান। মনে আছে? এটা পড়ছি। এরপরে দেখো প্রাইমারি প্রাচীরের উপরে কি তৈরি হয়? সেকেন্ডারি প্রাচীর। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। সো এটা আমরা মাথায় রাখছিলাম 3 স্তর। এবং এখানে কি কি থাকে? এখানে অনেক কিছুই থাকে। তার মধ্যে কোনটা আমরা এমসিকিউর জন্য মাথায় রাখবো না? সেলুলোজকে মাথায় রাখবো না, কারণ সেলুলোজ অলরেডি কোথায় চলে গেছে? প্রাইমারিতে চলে গেছে। ওটা আছে কিন্তু সেলুলোজ থাকে, বাট এমসিকিউর জন্য আমরা মাথায় রাখবো হচ্ছে কি কি? লিগনিন, সুবেরিন, আর এটা কি লিখে দিয়েছিলাম? ওয়্যাক্স। ওকে, এবার চলো, আর কোথায় সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না?
ভাজক কোষ, অধিক মাত্রায় বিপাকীয় কোষ। এখন ধরো একটা জিনিস মাথায় দাঁড়াও, মনে করো তোমার শীত নাই, ভুলে গেছো, তা বলবো তো, আমি তো বলছি যে সবাই রাখতে দেওয়ার ব্যবস্থা করছি। তুমি মনে করো প্রতিদিন 10 কেজি করে খাবার খাচ্ছ, কিন্তু তুমি কোনো এক্সারসাইজ করতেছো না, দৌড়াচ্ছ না, যাচ্ছ না, শুধু বসে থাকো আর খাও, বসে থাকো আর খাও, তাহলে তোমার কি হবে? ফ্যাট বেড়ে যাবে, তুমি কি হয়ে যাবা? মোটা হয়ে যাবা। কি হয়ে যাবা? মোটা হয়ে যাবা। দেখো, কিন্তু যদি কোষের ক্ষেত্রে বলি, কোষ শুধু খাচ্ছে, জমাচ্ছে, কোষও কি হয়ে যাবে? মোটা হয়ে যাবে। কিন্তু তুমি খাওয়া দাওয়া করলা, আবার তুমি দৌড়াদৌড়ি করলা, এক্সারসাইজ করলা, তাহলে কি তুমি মোটা হবা? তাহলে দেখো, যদি তুমি অধিক মাত্রায় অ্যাক্টিভ থাকো, অধিক মাত্রায় অ্যাক্টিভিটি তোমার থাকে, তাহলে কি হবে? তুমি কি মোটা হবা? কি থাকবা তুমি? চিকন থাকবা। তাহলে যে কোষটা অধিক মাত্রায় অ্যাক্টিভ থাকে, ভাই যাদের কাছে ঠিক নাই ওদেরকে দিয়ে দাও, অধিক মাত্রায় বিপাকীয় কোষ, এদের কি হবে? এরা কেমন থাকবে? এদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। পড়ছিলাম না আমরা? মনে আছে সেগুলো? ওকে, তাহলে দেখো, যে বেশি অ্যাক্টিভ থাকে সেই কোষ কি মোটা হবে? অ্যান্সার দাও, সেই কোষ কি মোটা হবে? হবে না। বসো, তাহলে সেই কোষ সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না, তার মানে সেই কোষটা কে হতে পারে? ভাজক কোষও হতে পারে। ভাজক কোষ সবসময় অ্যাক্টিভ থাকে। এইটুক তো আমাদের ক্লিয়ার ছিল। এখন শোনো, মন দিয়ে শুনতে হবে, এইখানে আমাদের পড়াশোনা কি কি ঘটবে। সবাই দেখো, একটু আগে তোমরা বলছিলে যে 10 তারিখে তো রেজাল্ট দিবে, বা 11 তারিখেই দিক। ও বললো যে ভাই বাংকারের ব্যবস্থা করেন, আমরা বাংকারের ব্যবস্থা করব। দেখো, বাসায় বসে ও বাসায় বসে ঘুমায় থাকবা, সমস্যা নেই। ঘুম জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ। যে যত ভালো ঘুমাইতে পারবে সে তত বেশি মেধাবী, তার ব্রেন তত বেশি কাজ করে, এটা তোমরা জানো? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ঘুম নিয়ে আসলে শোনো, ঘুম নিয়ে জীবনে আমি অনেক বকা শুনছি, আমি জীবনে প্রচুর ঘুমাইছি। আমার চেয়ে তোমরা মনে হয় না বেশি ঘুমাইছো? না ভাইয়া, ও ও সিরিয়াসলি আমি তো এটা ভাবি নাই। আমি বলছি ঘুম নিয়ে জীবনে অনেক বকা শুনছি। এখন তোমরা যে এইভাবে বলে দিবে, আমারে হতাশ আমি তোমাদের উপর। দেখো, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। দেখো, তোমরাই আমাকে বলবা, অ্যান্সার দিবা। সেটা হচ্ছে, একটা কাজ করি আমরা, এটাকে একটু এরকম করে রাখি। দেখো, মনে করো ও হচ্ছে রেজাল্টের দিন বাসা থেকে বেরোইছে, রায়ান বাসা থেকে বেরোইছে রেজাল্টের দিন, এটা ব্যাচের জন্য। তো ব্যাচে আমি একটা ব্যবস্থা করছি, যে ব্যাচের যে এটা মনে করো সমান্তরাল ভূমি আর কি। তো এইখানে এসে বাংকার তৈরি করছি। এই যে এখানে বাংকারে ও এখান থেকে এসে লাফ দিয়ে এইখানে বসছে, ঠিক আছে? এখন বলো এই জায়গাটা আসলে কি? খেয়াল করো, তুমি আমাকে বলো এই জায়গাটা কেন ফাঁকা? কারণ এখানে কোন প্রাচীর নাই? প্রাইমারি প্রাচীর নাই। আবার তার উপরে কি নাই? সেকেন্ডারি প্রাচীর নাই। যে জায়গায় প্রাইমারি প্রাচীর নাই, সেকেন্ডারি প্রাচীর নাই, সেই স্থানটাকে আমরা কি বলতে পারি? দেখো, সেই স্থানটাকে আমরা বলতে পারি হচ্ছে, এটা তো সেম কালার হয়ে গেল। দেখো, সেই স্থানটাকে আমরা বলতে পারি হচ্ছে একটা গর্ত। এটা কি গর্ত না? একটা গর্ত তৈরি হয়েছে। আচ্ছা, গর্ত একটু কেমন শোনায়? একটু পচা পচা শোনায় গর্ত। আমরা বলবো হচ্ছে কূপ। কি বলবো? তাহলে দেখো, ভূমির সাথে সমান্তরাল একটু গর্ত, সেখানে আমরা কি বলবো? কূপ। তাহলে গর্তকে আর আমরা কি বলবো? কূপ। ওকে, এখন গর্ত বা কূপ আমরা বললাম, আমরা কি বাংলা পড়তেছি নাকি বায়োলজি পড়তেছি? বায়োলজি। তাহলে বায়োলজিতে এই কূপ বা ছোট গর্তগুলোকে একটা নাম দেওয়া হয়। এই গর্তগুলোকে বলা হয় হচ্ছে পিট, PIT, পিট। তাহলে বলো, পিট মানে কি? পিট মানে কি? গর্ত বা কূপ। মনে থাকবে, অলওয়েজ যে কোনো জায়গাতে বায়োলজিক্যাল শব্দের যেখানে তুমি ছোটখাটো গর্ত পাবা, সেখানে কি অ্যান্সার হবে? পিট। এর আরেকটা নাম হচ্ছে ফোবিয়া। তো ফোবিয়া সব জায়গায় ইউজ হয় না, এটা মনে রাখো, পিট। এখন খেয়াল করো, পিট এখানে আছে, তাহলে এখানেও একটা কি? পিট। এখানেও একটা কি? পিট। ওকে, ভালো। তাহলে পিটগুলো আসলে কেন তৈরি হয়েছে? আমাকে প্রথমে পিট পড়ার আগে চিন্তা করতে হবে এগুলো কেন তৈরি হওয়া লাগবে। কারণ আমরা তো পড়তেছি, হ্যাঁ পিট তৈরি হয়, কোনো সমস্যা নাই, পিট আছে, কিন্তু কেন তৈরি হয়েছে, উদ্দেশ্য কি, আসলে এগুলো ঘটার কারণ কি, এটা আমাদেরকে বুঝতে হবে। দেখো, আমাদের দেহে বিভিন্ন রকম কোষ আছে, একরকম কোষ তো নয়, বিভিন্ন রকম কোষ বিভিন্ন রকম দ্রব্য তৈরি করে। কোষগুলোর কাজ কি? বিভিন্ন রকম কাজ করে। অনেক কোষ আছে বিভিন্ন রকম দ্রব্য তৈরি করে। এখন মনে করো খুলনা থেকে একটা দ্রব্য তৈরি হয়েছে, সেটা নিয়ে যাওয়া কোথায়? হ্যাঁ, নিয়ে যাওয়া হচ্ছে ইন্ডিয়াতে। তোমরা আবার কেউ ইন্ডিয়া কারো ভিসা আছে? এখন নাকি ভিসা দিচ্ছে না, ঠিক আছে, তো নিয়ে যাইতে পারবা না। যাই হোক, এখন দেখো, দ্রব্য যারা পরিবহন করে, কোষ, মনে করো এটা একটা দেশ, একটু বেশি বড় হয়ে গেছে বাংলাদেশ আর ইন্ডিয়া। তো ধরো
এই কোষ থেকে এই কোষে একটা দ্রব্য যাবে, ঠিক আছে? তাহলে একটা রাস্তা লাগবে না, যাওয়ার জন্য একটা গেট লাগবে না? আবার মনে করো না, এই দ্রব্যটা কোথায় যাবে, না এইখানে যাবে, এই কোষটা অতিক্রম করে এইখানে যাবে। তার মানে এই কোষ থেকে এই কোষ, তার থেকে পাশের কোষ। তার মানে আমার কোনো দ্রব্য যখন কোষগুলো পরিবহন করে এবং তৈরি করে, ওরা কি করে, একটা কোষ থেকে পাশের কোষে দেয়, সেখান থেকে পাশের কোষে দিতে পারে, আবার অনেক সময় পাশের কোষটাকে সে দিয়ে দেয়। তো পাশের কোষে দেওয়ার জন্য যেমন আমরা দুইটা রুম পাশাপাশি, তুমি এই রুম থেকে ওই রুমে যাও, মাঝখানে কি থাকে, দরজা থাকে, থাকে না, দরজা থাকে। আচ্ছা, দরজা দিয়ে আমরা যেতে পারি। এই দরজাটা তৈরি করার জন্য এই পাশের কোষ এবং এই পাশের কোষ ওরা চিন্তা করে, তা আমরা দরজা যেহেতু তৈরি করবো, চলো আমরা প্রাইমারি প্রাচীর এই জায়গাতে তৈরি করবো না, সেকেন্ডারিও তৈরি করবো না। তাহলে এখানে কি হয়ে যাবে, একটা ফাঁকা জায়গা তৈরি হবে। তখন এই জিনিসটার নাম কি হয়ে যাবে, একটু আগে বলছি কি নাম, পিট, পিআইটি, পিট। পিট বা বাংলায় বললে কি হবে, কূপ, পিট বা কূপ। তাহলে তুমি এটাকেও কি বলতে পারো, এটা একটা পিট বা কূপ, আবার এটাও একটা কি, পিট বা কূপ। কিন্তু মনে করো এই কোষটা চিন্তা করছে কি, ঠিক আছে আমি ওই পাশে যাওয়ার জন্য, ওর মন অনেক ভালো, ও হচ্ছে দুইটা জায়গায় পিট তৈরি করছে। ও ভাবছে যে তাহলে একটা কাজ করে এখান থেকেও যাবো, এখান থেকেও যাবো। কিন্তু এই যে কোষটা, ও ভাবছে যে না, ওকে সব জায়গা থেকে আসতে দেওয়া যাবে না, একটা জায়গায় ওকে আসতে দিব। এজন্য ও এই সাইডে পিট তৈরি করছে, এখানে কি পিট তৈরি করছে। এখন দেখো, একদিন এই কোষটার ইচ্ছা হয়েছে যে এইখান থেকে তো সবসময় আমি দ্রব্য এখানে পাঠাই, তাহলে এবার দেখি এই দরজা দিয়ে একটু পাঠানো শুরু করি। এই দরজা দ্রব্যটা গেছে, সামনে গেছে, এখানে গিয়ে সামনে গেছে, তখন ওইদিকে আর যাইতে পারছে না, কারণ এই পাশে কি নাই, পিট নাই। তাহলে খেয়াল করো, পিট যেহেতু নাই, তার মানে আসলে কি, এই পিটগুলো কখন পারফেক্টলি কাজ করতে পারবে, যখন এই পিটগুলো দুইটা পাশাপাশি থাকবে। তাহলে এই পিট কি কাজ করতে পারবে, কোন পিট দুইটা কাজ করতে পারবে, এই দুইটা। তার মানে পিট যদি অ্যাক্টিভ হতে হয়, অবশ্যই তাকে কি হিসেবে থাকতে হবে, দুইটা থাকতে হবে। আর দুইটাকে আমরা কি বলি, জোড়া। কি বলি, জোড়া। তাহলে বলো তো এখানে কেমন থাকতে হবে, কূপ, জোড়ায় থাকতে হবে। এবার আসো, তাহলে যদি আমি ইংলিশে বলি, কূপকে কি বলা হচ্ছে, পিট, আর জোড়াকে কি বলা হচ্ছে, জোড়া ইংলিশ কি, হ্যাঁ, পেয়ার, মানে পেয়ার। পেয়ার, ওই যে পেয়ার, হাম তুমসে পেয়ার করতি হো, ওই পেয়ার। কোন পেয়ার, ও ইংলিশ পেয়ার। এই পেয়ার মানে কি, জোড়া, তাই না? তো পেয়ার যেমন পেয়ার করতে হয়, তেমন জোড়াতেও কি থাকে, পেয়ার না হলে কি পেয়ার হয়, তাই না? পেয়ার আর পেয়ার আসলে একই জিনিস। এখন দেখো, এই পেয়ার মানে হচ্ছে জোড়া, কি ভালোবাসা, হ্যাঁ, পেয়ার মানে আসলে ভালোবাসা, সত্যি, তাই না? পেয়ারের বাংলা কি, ভালোবাসা। কিন্তু এই পেয়ারের বাংলা কি, জোড়া। আমার এই জোড়া হইতে গেলেও কি লাগে, পেয়ার লাগে। তাহলে দেখো, আমাকে বলো, এই পেয়ার হতে গেলে, মানে পিট যদি অ্যাক্টিভ হতে চায়, তাহলে অবশ্যই, মানে সহজ কথা ভাই, তুমি একটা জিনিস চিন্তা করো, এই ওই পেয়ার কি একদিক থেকে হয়, মনে করো তুমি চাচ্ছ ওই দিক দিয়ে পেয়ার করতে, কিন্তু ও চাচ্ছে না, তাহলে কি হবে, তাহলে পিট একদিক থেকে গর্ত আছে, আরেক দিক থেকে নাই, ও কি যাওয়া আসা করতে পারবে? তাহলে যেমন পেয়ার জোড়ায় জোড়ায় না হইলে হয় না, এই পেয়ারও জোড়ায় জোড়ায় ছাড়া কাজ করতে পারে না। তাহলে বলো, পিট যদি অ্যাক্টিভ হতে হয়, তাহলে কেমন থাকতে হবে, পেয়ারে থাকতে হবে। তখন তার নাম কি, পিট পেয়ার। কি নাম, পিট পেয়ার। বুঝছি আমরা, তাহলে আমরা পেয়ারও বুঝছি, পেয়ারও বুঝছি। এখন দেখো, তাহলে আমরা বলতে পারবো, যখন পিট জোড়ায় জোড়ায় থাকবে, তখন সে এলাকার নাম কি, পিট পেয়ার। তাহলে এখানে পিট পেয়ার আছে, এখানে কি পিট পেয়ার আছে, এখানে একটা আছে কিন্তু আরেকটা নাই, সো এখানে পিট পেয়ার হবে না। ক্লিয়ার, পিট পেয়ারে থাকবে। ওকে, তাহলে যে এলাকায় পিট থাকে সেই এলাকাটাই আমরা নাম দিব একটা। দেখো, তাহলে এই এলাকায় চারপাশে এখানে অনেকগুলো পিট আছে, সো তাহলে আমরা এই এলাকাটার নাম দিব হচ্ছে কি, যে কূপ। বাংলায় বললে কি হবে, এলাকা। তাহলে বলো তো ইংলিশে কি হবে, পিট আর FIELD, ফিল্ড। ওকে, তাহলে কি হবে, পিট ফিল্ড, কূপ এলাকা। ক্লিয়ার। এখন এখান থেকে আসলে আমাকে কতটুকু জানতে হবে, এখান থেকে জানতে হবে হচ্ছে এইটুকু। দেখো, এনাফ। আমি তোমাদের আসলে বই থেকে পড়াতে চাই, কিন্তু তোমরা তো আসলে বই থেকে পড়তে চাও না, বিষয়টা তা না, তোমরা কেউ বই কেনো নাই, ঠিক মতো আনো না, কিনছো, বাট আনতে হবে। আমি তোমাদেরকে বলি, আমি কিন্তু খুব রেগুলার তোমাদের হচ্ছে বই থেকে পড়াবো, মানে বই থেকেই শুধু পড়াবো, এবং অ্যাডভান্স বুক থেকে পড়াবো। অ্যাডভান্স বুক থেকে তুমি সামারাইজেশন অংশটা পাবা, অর্থাৎ কতটুকু সামারাইজ করা হয়েছে। আর তোমাকে কিন্তু বইটা পড়তে হবে, বইটা দাগাইতে হবে, ঠিক আছে? বইয়ে হয়তো প্রেজেন্টেশনটা একরকম, কিন্তু বইটা তোমাকে ব্রেনে রাখতে হবে যে বইয়ে এটা এটা আছে, এটা আমাদের জানতে হবে। তো খেয়াল করো, পিঠ কোথায়, উপরে আছে। এই যে এখানে পিঠ নিয়ে বেশ কয়েকটা কথা বলা আছে, যে মধ্যপদের উপর মাঝে মাঝে প্রাথমিক প্রাচীর সৃষ্টি না হয়ে যে সরু নলাকার গর্তের মতো সৃষ্টি হয়, তাকে বলা হয় কূপ। এই সংজ্ঞা পরীক্ষাতে আসবে না। তাহলে আসো, প্রথম কথা আমি বলি, পিঠ থেকে কি আসবে সেটা একটু পড়ি। তো যেহেতু আমি তোমাদের বই এখন নাই বলে আমি এটাতে বেশি ডিটেলসে যাচ্ছি না, এখান থেকে দেখাই দিই। তাহলে আমাকে বলো, পিঠ হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। তুমি নিজেই তাকায় দেখো,
এই জায়গাটা কি সবচেয়ে পাতলা না? তাহলে অবশ্যই পাতলা এলাকা, থিন এলাকা হবে। এবার আসো, কূপ দুটির মাঝখানে যে মধ্যপর্দা থাকে সেই মধ্যপর্দাকে আমরা একটা নাম দিব। কি নাম দিব? পিট মেমব্রেন। খেয়াল করো, এই জায়গাটাতে অর্থাৎ পিট এলাকাতে, পিট পেয়ার যেখানে আছে সেখানে শুধুমাত্র কে আছে? শুধুমাত্র কে আছে? মধ্যপর্দা আছে, আর কেউ কি আছে? তাহলে পিটের মাঝখানে যে মেমব্রেন তার নাম কি? পিট মেমব্রেন। ওকে, তাহলে পিটের মাঝের মেমব্রেনের নাম কি? পিট মেমব্রেন। ওকে, এটাও পরীক্ষাতে আসে না। এবার আসো, মুখোমুখি দুটি কূপকে মানে পাশাপাশি দুটি কূপকে কি বলা হয়? পিট জোড় বা পিট পেয়ার। ওকে, তাহলে পিট সম্পর্কে এটুকু পড়লে আমাদের হবে, পিট এলাকা বা কূপ এলাকা। এখন চলো নেক্সট পড়বো। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে তোমরা 7 নাম্বার পেজে যাও, অ্যাডভান্স বুকে 7 নাম্বার পেজে দেখো নিচের দিকে একটা শব্দ লেখা আছে। তোমরা এটা ক্লাস 9-10-এও পড়েছো, তো আমি এটা একটু খুব ডিটেলসে সুন্দর করে বোঝাই দিব, এবং কিভাবে বায়োলজির সংজ্ঞা লিখতে হয়, সংজ্ঞাগুলো কিভাবে আমাদের পরীক্ষাতে মানে কিভাবে আমাদের ব্রেনে রাখতে হবে, এটা তোমাদের আমি বোঝাই দিব। তো দেখো, এখন ভালো কথা, এই পাশ থেকে এই পাশে অনেক দ্রব্য যাচ্ছে, এখানে অনেক দ্রব্য যাচ্ছে, এই পাশ থেকে এদিকে আসতেছে, তার মানে এই কোষও খুশি, এই কোষও খুশি। কিন্তু খুশি হচ্ছে নাকি ভাইয়া? বুঝিনি। হচ্ছে তাই? ও মানে বড় না তাই, মানে জুম হয়ে কম হয়ে গেছে। আচ্ছা একটা কাজ করো, এখানে আমি যে ওইখানে এত সুন্দর করে লিখছি তো ওগুলো তখন আসে নাই না? আচ্ছা সমস্যা নাই, আমি ব্যবস্থা করছি। ওকে ওকে, দেখো ঠিক আছে। এবার এটা কথা বলছিলা তো কিসে? ও আচ্ছা আচ্ছা, দেখো দেখো এইদিকে দেখো তো কি হয়েছে, এটা তোমাদের দেখতে হবে না, এটা দেখলেই হবে। ওটা আসলে স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি, তোমরা ক্লাস করতে আসছো। হ্যাঁ হ্যাঁ, তোমরা যে আছো দেখো, তোমাদের আমি একটু ব্যবস্থা করি। তোমরা তো সবাই ক্যামেরায় থাকবে, এই যে সবাই ক্যামেরায় আছো। আর এত এই পাশে কম স্টুডেন্ট আসছে, এদিকে দেখাতে ভালো লাগে। দেখো তো যাই হোক, আমি মনে হয় 5th নাম্বার একটু বেশি জুম হয়ে গেছে, সমস্যা নাই, এটা আমরা ঠিক করে দিই। ওকে, খেয়াল করো যেটা পড়াচ্ছিলাম, এই টপিকে আসো। হ্যাঁ, বললাম না যে ক্লাসটা ভালো আছে আজকে। দেখো খেয়াল করো, এখন প্রশ্ন হচ্ছে এই পাশে যে দ্রব্যগুলো আছে সেই দ্রব্যগুলো এই পাশে যাওয়া আসা করতেছে, কোনো সমস্যা নাই। তোমরা ছোটবেলায় পড়ছিলাম, মনে আছে যে ওই যে সেমি পারমিয়েবল মেমব্রেন, অর্ধবেদ্য পর্দা, এই টাইপের যে অনেকগুলো যায় অনেকগুলো যায় না, কিন্তু অনেক সময় অনেক বড় বড় অণুকে এই পাশ থেকে ওই পাশে যাওয়া আসা করা লাগে। সেটা করে কি, এই মেমব্রেনটাকে আর ভেদ করতে পারে না। আমরা কোন মেমব্রেন জুম করছি? পিট মেমব্রেন। এবার দেখো এইখানে কি করতে হবে, সেই বড় বড় অণুগুলোকে যাওয়ার জন্য একটা সুন্দর গর্ত রাখতে হবে, মানে ফাঁকা জায়গা, গর্ত না সরি, ছিদ্র রাখতে হবে। ছিদ্র, এই দেখো এখানে একটা কি আঁকলাম আমরা? ছিদ্র আঁকলাম, ঠিক আছে। এবার আমরা জুম আউট করি, দেখো তাহলে বড় বড় যেসব অঙ্গাণু বা বড় বড় যেসব রাসায়নিক পদার্থ সেগুলো তাহলে পাশাপাশি কোষের মধ্যে কি দিয়ে যাবে? এই ছিদ্র দিয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, এই ছিদ্রটাকে আসলে আমরা কি নাম দিতে পারি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই ছিদ্রটাকে আমরা কি নাম দিব? ঠিক আছে, এই দেখো এই ছিদ্রটা দিয়ে যাওয়া আসা করবে, এই ছিদ্রটাকে আমরা কি নাম দিব? সেই নামটা তোমরা সবাই জানো অলরেডি, তোমরা পড়ছো, একটু মনে করে দেখো। তাহলে সবাই বলো, এই ছিদ্রটাকে আমরা কি নাম দিব? 9-10-এ পড়ছি আমরা, সবাই দেখো নামটা একটু মনে করো, আমি পরে প্রত্যেকটা শব্দ ডিটেলস বুঝা দিচ্ছি কেন এর নাম কি হবে। এর নাম কি সবাই বলো? প্লাজমো, তারপরে কি? ডেজমা, প্লাজমোডেজমা, আর তারপরে কি? এই টা, কিন্তু এটা আসলে আটা, ঠিক আছে। প্লাজমোডেজমাটা 3টা পার্ট। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, এর নাম কেন প্লাজমোডেজমাটা হয়েছে এত নাম রেখে? দেখো প্লাজমো, প্লাজমো শব্দটা আসছে কোন জায়গা থেকে? দেখো তো একটা জিনিস খেয়াল করো, এই পাশের কোষ, এই পাশের কোষের তরলের নাম কি? আমরা একটু আগে বলছি কি নাম? সাইটোপ্লাজম। ভেরি গুড। তাহলে বলো তো এই পাশের কোষের তরলেও কি থাকবে? সাইটোপ্লাজম। তাহলে দেখো দুইটা কোষের মধ্যে যখন তুমি একটা ছিদ্র ক্রিয়েট করে দিবা, তখন এই পাশের কোষের সাইটোপ্লাজম আর এই পাশের কোষের সাইটোপ্লাজম কি হবে? কানেক্টেড হয়ে যাবে, তাই না? সংযোগটা কিসের মাধ্যমে? মনে করো দুইটা পুকুর বা দুইটা হচ্ছে জলাশয়, মাঝখানে একটা রাস্তা, তুমি মাঝখানে একটা ছিদ্র করে দিলা। মনে করো এই পাশে তোমার পুকুর, এই পাশে আরেকজনের পুকুর, ওর পুকুরে অনেক মাছ হয়েছে, তোমার পুকুরে কিছু ছাড়োই নাই, তো নদী ওই হচ্ছে বৃষ্টির পানিতে ভরে আছে, তুমি মাঝখান থেকে ছিদ্র করে দিলা, সবাই পাশে চলে আসবে, মিক্সড হয়ে গেল না? মিক্সড হয়ে গেল না? আচ্ছা তাহলে দেখো দুইটা পাশাপাশি পুকুর, দুইটা পাশাপাশি জলাশয় যখন আমি মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে কানেক্ট করবো, তাহলে কি হয়ে যাবে? তখন ওই দুটো জল সেম হয়ে যাবে। তার মানে দেখো এর সাইটোপ্লাজম আর এই সাইটোপ্লাজম কি হয়ে যাবে? মিক্সড হয়ে যাবে। মানে এই সংযোগটা কাজের মধ্যে ঘটবে? সাইটোপ্লাজমের মধ্যে ঘটবে। তাই এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় সংযোগ। কি বলা হয়?
এখন ঠিক আছে, দেখো যখন তুমি বাংলায় বলবা সাইটোপ্লাজমীয় সংযোগ, যখন তুমি ইংলিশে বলবা সাইটোপ্লাজমিক কানেকশন, কিন্তু আমার বই বাংলাও পছন্দ করে না, ইংলিশও পছন্দ করে না, বাংলিশ পছন্দ করে। তাহলে হবে কি সাইটোপ্লাজমিক সংযোগ, ঠিক আছে, আমাদের বইয়ের ভাষা এরকম। তাহলে দেখো তুমি চাইলে সাইটোপ্লাজমীয় সংযোগ লিখতে পারো, সাইটোপ্লাজমিক কানেকশনও লিখতে পারো, বাট আমরা ওইভাবে পড়বো। এখন প্রশ্ন হচ্ছে আমি তোমাকে নাম কেন প্লাজমোডেজমাটা বললাম, এখন খেয়াল করো। হ্যাঁ, ডেজমা মানে কি? ডেজমা মানে হচ্ছে সংযোগ। ডেজমা মানে কি? সংযোগ। এখন বলো কাদের মধ্যে সংযোগ হয়েছে? কোন কাদের মধ্যে বলো? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এই যে প্লাজম প্লাজম বললাম, এই প্লাজম থেকে আসছে, মানে প্লাজমা। এই প্লাজমোটা আসলে কার জন্য এখানে লেখা হয়েছে? সাইটোপ্লাজমের জন্য। দেখো সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ। আর আটা মানে কি তোমাদের বলছি? আটা মানে কি? ময়দা নাকি সুজি? আটা মানে কি মনে আছে? বলছি না, আটা মানে হচ্ছে বহন করা। আটা মানে কি? বহন করা। এখানে আসলে বহন করা হিসেবে বলে নাই, তারপরও শাব্দিক অর্থ এটা বলা হয়। দেখো প্লাজমোডেজমাটা মানে সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে, এই জন্য এর নাম কি হয়েছে? প্লাজমোডেজমাটা। এটাই হচ্ছে বায়োলজিক্যাল শব্দের বেসিক। তুমি এখানে যে কোনো জায়গায় তুমি এখন ডেজমা পাবা, তার মানে তুমি কি বুঝবা? কানেকশন তৈরি হয়েছে। প্লাজম দিয়ে কি বুঝো? সাইটোপ্লাজম অথবা প্রোটোপ্লাজম বোঝানো হয়েছে, বুঝতে পারছো? যেখানে তুমি প্লাজম শব্দটা পাবা। ক্লিয়ার? তো এইভাবেই বায়োলজি আমরা শুরু থেকে শিখতে পারবো। এখন চলে আসো, তাহলে সংজ্ঞাটা কি হবে? হোয়াট ইজ প্লাজমোডেজমাটা? সংজ্ঞাটা কি হবে? সবাই খেয়াল করো, সংজ্ঞা কিভাবে বায়োলজিতে শিখতে হয় সেটা আমি তোমাদের এখন শেখাবো। দেখো শুরুতে যে কাজটা করতে হবে, এই প্লাজমোডেজমাটা এটা একটা কি ছিদ্র। কেমন ছিদ্র? বড় ছিদ্র নাকি সূক্ষ্ম ছিদ্র? সূক্ষ্ম ছিদ্র। তাহলে সংজ্ঞা শুরুতে আমরা কি করব? কি করব বলো? যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে, বলতে পারি না? মনে করো তুমি কোষ বিভাজনের একটা সংজ্ঞা লিখতেছো, কোষ বিভাজন বা হচ্ছে মাইটোসিসের সংজ্ঞা তুমি লিখবা, তুমি কি দিয়ে শুরু করবা? যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, তাই না? তাহলে আমাদের যে কোনো ক্ষেত্রে সিস্টেম কি, যে যা হবে ওটা নিয়ে আমাদের শিখতে হবে। তাহলে যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে, তাহলে শুরুতে আমরা কি লিখবো বলো? যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে। আচ্ছা কি হয়? কি হয়? কাদের মধ্যে হয় তাই বলো? সাইটোপ্লাজমের সংযোগ হয় কাদের মধ্যে হয়? দুটি কোষের মধ্যে। এখন দেখো তুমি বলছো দুটি কোষের মধ্যে, ঠিক আছে মানলাম, কোনো সমস্যা নাই, কিন্তু দুটি কোষ কি একটা এখানে আর একটা অন্যদিকে? অবশ্যই কি হইতে হবে? পাশাপাশি হইতে হবে, নাহলে কি হবে? তাহলে কাদের মধ্যে হবে? পাশাপাশি দুটি কোষের মধ্যে। কাদের মধ্যে সংযোগটা? তাহলে পাশাপাশি দুটি কোষের মধ্যে। তাহলে খেয়াল করো, যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে পাশাপাশি দুটি কোষের মধ্যে। আচ্ছা কেমন সংযোগ পড়ছি আমরা? তাহলে সাইটোপ্লাজমীয় সংযোগ, বা তুমি ইংলিশে বললে কি হবে? সাইটোপ্লাজমিক সংযোগ। কি হয়? স্থাপিত হয়, তাই না? সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয়, তাকে আমরা কি বলবো? প্লাজমোডেজমাটা বলে। তার মানে খেয়াল করো, এখানে কয়টা পার্ট আছে? তিনটা। কি কি? সবাই নামটা পড়ো, প্রথম লাইনটা সবাই বলো। যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে কি হবে? পাশাপাশি দুটি কোষের মধ্যে কি হবে? সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়, তাকে কি বলা হবে? প্লাজমোডেজমাটা। তাহলে পাশাপাশি দুটি কোষের মধ্যে কেমন সংযোগ? সাইটোপ্লাজমীয় সংযোগ। আর জিনিসটা কি? যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে। ওকে, তাহলে এখন চলো আমরা সংজ্ঞা একটু চিন্তা করি আসলে কিভাবে লিখতে হয়। ধরো তুমি এই তিনটা পার্ট, এই সংজ্ঞার মেইন কয়টা পার্ট? এই তিনটা পার্ট। এখন এই তিনটা পার্টকে তুমি আসলে কি করতে চাও? তুমি চাইলে এভাবে লিখতে পারো, তুমি যদি চাও যে না আমি পার্টগুলো একটু চেঞ্জ করে দেবো, যেমন ধরো তুমি যদি এভাবে শুরু করো, পাশাপাশি দুটি কোষের মধ্যে যে সূক্ষ্ম ছিদ্রের সাহায্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপিত হয়, তাকে বলে। এটা লিখতে পারি না আমরা? তার মানে দেখো মেইনলি সংজ্ঞা আসলে যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে বায়োলজিতে সংজ্ঞা আমরা হুবহু মানে একটা না মুখস্থ করবো না, আমরা সংজ্ঞার মেইন ওয়ার্ডগুলো, সংজ্ঞার মেইন পার্টগুলো বুঝবো। প্রত্যেকটা সংজ্ঞায় দেখবা কয়েকটা করে পার্ট থাকতে পারে, আমাকে সেই পার্টগুলো প্রেজেন্ট করতে হবে, এবং তুমি নিজের ভাষায় করতে পারো, একটু সাহিত্যের ভাষায় করতে পারো। তো এই হচ্ছে তোমার সংজ্ঞার সিস্টেম। সবাই চলে আসো, আমরা একটু এই পেজে আসি। তাহলে দেখো তো কি লেখা আছে? প্লাজমোডেজমাটা। তোমরা সবাই একটা কাজ করো, সুন্দর করে ইংলিশে লেখো দ্রুত। প্লাজমোডেজমাটা তোমরা তো ওই সময় লেখো নাই, আমি লিখতে চাইছিলাম। তো প্লাজমোডেজমাটার পার্টগুলো কি কি হয়? তাহলে প্লাজম কোন শব্দ থেকে আসছে? সাইটোপ্লাজমের জন্য প্লাজম আসছে। দেখো আমাদের এখনো কিন্তু আরেকটা টপিক বাকি, তো খেয়াল করো। ডেজমা, আচ্ছা ডেজমা আসছে হচ্ছে সংযোগ, আর আটা কি? বহন করা। তো সবাই লিখে রাখো। না আটা ময়দা না, ঠিক আছে ভালো, ময়দা। ওকে সবাই লিখছো?
এবার আসো সাইটোপ্লাজমোডেজমাটা, খেয়াল করো সংজ্ঞাটা আসলে কি লেখা আগে তাই দেখো। ওইখানে আমরা লিখলাম যে সূক্ষ্মছিদ্রের সাহায্যে, এখানে কি বলছে, পাশাপাশি দুটি কোষের প্রাচীরের মধ্য দিয়ে যে সূক্ষ্ম ছিদ্রপথে, তার মানে এই পার্টটুকু এখানে আছে, যে সূক্ষ্ম ছিদ্রপথে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে প্লাজমোডেজমাটা বলে। নলাকার শব্দটা মাঝে মাঝে ইউজ করতে পারো, নাও করতে পারো, নলাকার দেওয়া যায় নাও দেওয়া যায়, ঠিক আছে। তাহলে কি সংজ্ঞা আমরা লিখতে পারবো, ক্লিয়ার। এবার আসো আরেকটা জিনিস শিখবো আমরা, প্লাজমোডেজমাটা লাস্টে কি আছে, টা। এই টা যদি লাস্টে থাকে তখন সেটা হয়ে যাচ্ছে বহু বচন, কি হয়, বহু বচন। আর যদি প্লাজমোডেজমা পর্যন্ত থাকতো তখন সেটা কি হইতো, এক বচন। তাহলে প্লাজমোডেজমাটা থাকে, সমস্যা নেই, প্লাজমোডেজমাটা হচ্ছে বহু বচন, আর প্লাজমোডেজমা কি হবে, এক বচন, বুঝছো? ওকে, এখন দেখো তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। এখন চলে আসো আমরা কি পড়বো ভাই, আমরা পড়বো হচ্ছে সূক্ষ্ম গঠন। হ্যাঁ এখানে হচ্ছে একটু কলম পড়ে গেছে, দেখো তো। ওকে, এখন চলো আমরা পড়বো হচ্ছে, আগে পড়বো রাসায়নিক গঠন। সবাই ফার্স্ট দেখো কি পড়বো এখন, বলো কি গঠন, রাসায়নিক গঠন। দেখো তো কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে মেইনলি কি কি থাকে, ওইখান থেকে এই সামনে থেকে তোলো, মেইনলি কি কি থাকে দাও, দেখো সবাই কি কি থাকে, সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আগে একটা জিনিস বলছিলাম সেটা মনে আছে কিনা জানি না, দেখো তো সবাই আবার বলো কি কি, সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। আমি সেলুলোজের পরে কি লিখতে পারতাম, হেমিসেলুলোজ, বাট আমরা কিভাবে সাজাইছি জিনিসটা দেখো, 40, 30, 20, 10। আচ্ছা দেখো কেন একটা জিনিস সাজানো এবং লেখার প্যাটার্ন ইম্পর্টেন্ট। তোমার এই লাইনটা বইয়ে কিভাবে লেখা আছে একটু খেয়াল করলে বুঝতে পারবা। দেখো বইয়ে লেখা আছে কি, সাধারণত কোষ প্রাচীরে ওই দেখো 40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% পেকটিন, 10% গ্লাইকোপ্রোটিন, তাই লেখা আছে না, এভাবে লেখা আছে। বইয়ের লাইনটা কিভাবে আছে, এই যে তোমার হচ্ছে প্যারালাল আছে, এভাবে লেখা আছে। আবার 30, 40, 20 এত কিছু চিন্তা করে নাই। কিন্তু আমরা যখন চিন্তা করব আমাদের কাজ হচ্ছে ভাইয়া কত সহজে ব্রেনের মধ্যে ইনপুট দেওয়া যায়, কোন ছবিটা ব্রেনের মধ্যে বেশি ইনপুট হবে। তুমি যখন এক লাইনে পড়বা নাকি তুমি যখন এইভাবে পড়বা, অবশ্যই এটা তোমার ব্রেনে বেশি ইনপুট দিবে। এখন দেখো তাহলে যখন তুমি কি কাজ করবা, সেলুলোজ, তারপরে আমরা কি লিখছি, পেকটিন, তার মানে আমাদের সিকোয়েন্সটা কি 40, 30, 20, 10, ইজি জিনিসটা। আচ্ছা এবার দেখো এটা দুটো বেসিক শেখা, তারপর আমি তোমাদের এটা মনে রাখা শেখাই দিচ্ছি। দেখো সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এখন সেলুলোজ সবচেয়ে বেশি, কত পার্সেন্ট, 40। ভাই দেখো হেমি, সবাই হেমি গোল করো, হেমি। এই হেমি মানে আসলে কি, দেখো দেখো HEMI, হেমি। এর আরেকটা নাম কি ছিল, সেমি। আরেকটা হচ্ছে ডেমি, মানে হেমি, সেমি, ডেমি সবগুলোর মানে কি, অর্ধেক। তাহলে বলো তো হেমি সেলুলোজ, মাথায় রাখবো আমরা এভাবে, সেলুলোজ যদি 40% হয়, হেমি সেলুলোজ কত পার্সেন্ট, 20%। ওকে, তাহলে এবার একটা অ্যান্সার দাও যে সেলুলোজ, হেমিসেলুলোজ মনে থাকবে। এবার গ্লাইকোপ্রোটিন আমরা কীভাবে পড়বো বলছিলাম, 10%। তাহলে দেখো গ্লাইকোপ্রোটিনকে কী বানাই দিব আমরা, গ্লাইকোপ্রোটিন কী বানাই দিব, গ্লাইকোপ্রোটিন। লিখছো গ্লাইকোপ্রোটিন। আচ্ছা তাহলে কয়টা হয়ে গেল, 3টা। এবার সব পেকটিন। পেকটিন আমার কাস্তো ভাইয়ের একটা ছোটো মেয়ে আছে, ও একদিন আসছে আমার বাসায় এসে, তখন এই শীট সামনে রাখা, ও পড়তেছে যে 40% সেলুলোজ, 30% পেকটিন। কি পড়ছে, 30% পেকটিন। দেখো পেকটিন কত পার্সেন্ট বলো, পেকটিন 30%। সবাই বলো পেকটিন কত, 30। তাহলে পেকটিন হচ্ছে 30, সেলুলোজ 40, হেমিসেলুলোজ 20, গ্লাইকোপ্রোটিন কত, 10%, আর পেকটিন কত, 30। এখন দেখো তুমি আরেকটা জিনিস মনে রাখতে পারো, 40, 30, 20, 10। আর কি মনে রাখবা, দেখো সেলুলোজ মনে করো কাকে বলবো, হ্যাঁ দাঁড়াও, মনে করো ও হচ্ছে খাওয়া দাওয়া পছন্দ করে, বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়ি যে প্রচুর খেয়ে আসছে, বাসায় আসছে, বাসায় আসার পরে, হ্যাঁ বাসায় আসার পরে ঢুকছে বাথরুমে, বসো, বাথরুমে ঢোকার পরে কি ঘটনা তোমরা তো জানো না। ঘটনা হচ্ছে খাওয়া দাওয়া এলোমেলো হয়ে গেছে, 40 মিনিট ধরে খাওয়া দাওয়া করছে, তো আরো আগে 40 মিনিট ধরে সে বাথরুমে কি করতেছে, সে পে হা দেখো সে পে হা গে, সেলুলোজ, পেকটিন, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, 40 মিনিট ধরে। প্রথমে ভাবছে কি 40 মিনিটে, প্রথমে ভাবছে যে হয়ে যাবে, 40 মিনিট, 30 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, শেষ হয়ে গেছে তো 10 মিনিট। তো দেখো তাহলে 40, 30, 20, 10,
সে পে হা কে, ঠিক আছে? তো দেখো যেভাবে হোক তুমি মনে রাখতে পারলো, সেটা এমসিকিউতে আসবে। এবার চলো নেক্সট, ভাই সব থেকে ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করো, কি পড়বো আমরা এখন? কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। দেখো সূক্ষ্ম গঠন মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র কোন জিনিসগুলো দিয়ে কোষ প্রাচীর তৈরি হয়েছে এটাই আমরা পড়বো। যেমন আমি যদি তোমাকে বলি পাশে যে ওয়াল আছে, দেয়াল, এই দেয়ালটা তৈরি হয়েছে কি দিয়ে? তুমি বলবে ইট দিয়ে। তাহলে এই দেয়ালের এককগুলা কি? ইট। ওকে, মানলাম। এবার আসো, তোমরা সবাই তোমরা হচ্ছে 9-10 পড়ছো যে প্রোটিন তৈরি হয় কি দিয়ে, মনে আছে? অ্যামিনো অ্যাসিড দিয়ে। কি দিয়ে তৈরি হয়? পাশাপাশি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যখন থাকে ওদের মধ্যে কি থাকে? একটা বন্ড থাকে, বন্ধন থাকে, মনে আছে? এই বন্ধনের নাম তোমরা কি পড়ছিলা? প্রোটিনের বন্ধনের নাম কি একটু মনে করে বলো। দেখো দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ড, এটার নাম হচ্ছে পেপটাইড বন্ড, নট পলিপেপটাইড, পেপটাইড বন্ড, ঠিক আছে? এখন দেখো এই সারি যদি অনেক বড় থাকে তাহলে অনেকগুলো পেপটাইড পাবো আমরা। তাহলে তখন আমরা এই যে চেইন বা শিকলের মতো তৈরি হবে, সেই চেইনটাকে আমরা কি বলতে পারবো? পেপটাইডের চেইন বলতে পারবো না? পেপটাইডের চেইন। এখন সেই পেপটাইডের চেইনে কতগুলো পেপটাইড থাকবে? অসংখ্য। তাহলে কি হবে? পলি। পলি মানে কি? বহু বা অসংখ্য। তাহলে এই চেইনটাকে আমরা কি বলবো? পলিপেপটাইড চেইন, ঠিক আছে? একইভাবে যেমন প্রোটিনের ক্ষেত্রে এমন হয়, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য যখন আমরা চিন্তা করি, শর্করা ইংলিশ নাম কি? কার্বোহাইড্রেট। ওকে, তো খেয়াল করো, নর্মালি কার্বোহাইড্রেটে যারা থাকে ওদের যারা বড় বড় যৌগ তৈরি হয়, ওরা সবাই তৈরি হয় হচ্ছে গ্লুকোজ দিয়ে। কী দিয়ে তৈরি হয়? ম্যাক্সিমামই সবাই তৈরি হয় গ্লুকোজ দিয়ে। একটু খেয়াল করো, ধরো একটা গ্লুকোজ, তো এভাবে গ্লুকোজগুলো যখন পরপর যুক্ত হয়, তোমাদের আমি একটু আগে বলছি একটা শব্দ শেখাই দিব, সেটা আমি একটু শেখাই দিচ্ছি। ধরো গ্লুকোজগুলো যখন পরপর যুক্ত হবে একটা বন্ড দিয়ে, তখন এই বন্ডের একটা স্পেশাল নাম আছে। বন্ডের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। কি নাম? গ্লাইকোসাইডিক বন্ড। কিন্তু এই বন্ডের একটা ডাক নাম আছে, সেটা আমি তোমাদের বোঝাই দিব, সেটা হচ্ছে স্যাকারাইড। কি নাম? স্যাকারাইড। আসলে এটা আরো অনেক ডিটেইলস, তোমরা যখন কোষ রসায়ন পড়বা তখন আমি এটা পড়াই দেবো। স্যাকারাইড। তাহলে আমাকে বলতো, এখানে যদি অনেকগুলো স্যাকারাইড থাকে তখন তাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড, তাই না? পলিস্যাকারাইড কি বুঝতে পারছো? যে কার্বোহাইড্রেটের যে একক, সেই এককগুলো যুক্ত হচ্ছে এই লম্বা চেইনটাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। তোমার প্রশ্ন মনোমার, পলিমার। তাহলে কার্বোহাইড্রেটের পলিমার হচ্ছে 3টা আছে। হ্যাঁ, পলিস্যাকারাইড 3টা আছে, স্টার্চ, সেলুলোজ আর গ্লাইকোজেন। তাহলে বলতো সেলুলোজ নামে যে পলিস্যাকারাইডটা আছে সে আসলে কি দিয়ে তৈরি হবে? গ্লুকোজ দিয়ে। কি দিয়ে তৈরি হবে? গ্লুকোজ। তাহলে খেয়াল করো, গ্লুকোজ দিয়ে তৈরি হবে, এটা কি সবাই বুঝতে পারছো? তাহলে সেলুলোজ হচ্ছে একটা পলিস্যাকারাইড, সেটা কি দিয়ে তৈরি হবে? গ্লুকোজ দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে কি গ্লুকোজ ভাই? বিটা ডি গ্লুকোজ। কি গ্লুকোজ? বিটা মানে নট। দেখো গ্রামের দিকে তো ছেলেদেরকে কি বলা হয়? বিটা, তাই না? আরে ঠিক আছে, আর মেয়েদেরকে কি বলা হয় ওটা বলতে হবে না। এখন দেখো বিটা ডি গ্লুকোজ। এখন খেয়াল করো, তাহলে বলো তো সেলুলোজগুলো তৈরি হবে কি দিয়ে? বিটা ডি গ্লুকোজ। দেখো খেয়াল করো, এই যে আমাদের আশেপাশে যে এই যে কার্ডটা আমরা দেখতেছি, এগুলো সবের মধ্যে ম্যাক্সিমাম কি আছে? সেলুলোজ। উদ্ভিদ না, উদ্ভিদ থেকে আসে সেলুলোজ থাকবে। এখন দেখো তো অনেকগুলা বিটা ডি গ্লুকোজ মিলে কি তৈরি করে? সেলুলোজ। লম্বা এই সেলুলোজগুলা মিলে সবাই তৈরি করে সেলুলোজ চেইন। মানে তোমরা চেইন দেখছো না এরকম, যে চেইনগুলো কি থাকে? একটার সাথে একটা কানেকশন থাকে না? তো প্রত্যেকটা হচ্ছে এক একটা সেলুলোজ। তাহলে সেলুলোজগুলো মিলে কি তৈরি করবে? এরকম সেলুলোজ চেইন তৈরি করবে। ওকে, আচ্ছা এখন দেখো, তাহলে বিটা ডি গ্লুকোজগুলো মিলে কি তৈরি করবে? সেলুলোজ। আর 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি করবে কি এরকম সেলুলোজ চেইন। একটু বোঝাই দিয়ে একটু খেয়াল করো, এত গ্লুকোজ থাকতে বিটা ডি গ্লুকোজ এগুলো আবার কি, তাই না? আসলে গ্লুকোজ এটা হচ্ছে একটা যৌগ যে সমাণু হয়। সমাণু মানে কি? আইসোমার। মানে তোমরা পড়ছো গাঠনিক সংকেত, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, পড়ছো না? তো এরকম। তো বিষয়টা হচ্ছে বিটা এবং আলফা এই দুইটা ধরনের হতে পারে। এরা হয় মেইনলি হাইড্রক্সিল আয়ন এর অবস্থানের উপরে, ঠিক আছে? এখন ঠিক আছে, এটা বেশি ডিটেলস পড়া লাগবে না, আমরা তোমার 3য় অধ্যায় খুব ডিটেলসে পড়াই দিব। আরেকটা বিষয় বলা উচিত, হ্যাঁ, এই যে ডি আর আরেক রকম সমাণু আছে, ডি এবং এল, এরা হচ্ছে আলোক সমাণু। কেমন সমাণু? আলোক সমাণু। মানে ওরা আলো নিয়ে কাজ করে। দেখো ডি গ্লুকোজ হতে পারে, আবার এল গ্লুকোজও হতে পারে। আসলে এরা কারা একটু খেয়াল করো। মনে করো আমি একটা গ্লুকোজ, আমার দিকে একটা আলো আসলো, একবর্ণীয় আলো। এই আলোটাকে আমি যদি ডান দিকে ঘুরাই দিই তাহলে আমি হয়ে যাব হচ্ছে ডান দিকে ঘুরেছে, ডিতে কি ডান, তাহলে আমি কি হয়ে যাব? ডি গ্লুকোজ, বুঝছো? এমন করে আরেকটা আলো আসলো, আমি যদি এমন গ্লুকোজ হই যে একবর্ণীয় আলোকে লেফট দিকে ঘুরাই দিলাম, বাম দিকে, তাহলে আমার নাম কি হয়ে যাবে? এল গ্লুকোজ, বুঝছো? তাহলে ডান দিকে ঘুরাইলে কি নাম হবে? ডি গ্লুকোজ। আর লেফট দিকে ঘুরাইলে কি নাম হবে?
এল গ্লুকোজ। আসলে এর মেইন নামটা কি দেখো, ডি কেন হয়েছে ভাইয়া? তাহলে কোন দিকে ঘোরাচ্ছিল? ডান দিকে। ডানের নাম হচ্ছে ডেক্সট্রো, ডানের নাম কি? ডেক্সট্রো। আর ঘোরানোকে বলা হচ্ছে রোটেশন। রোটেশন থেকে আসবে হচ্ছে রোটেটরি। তাহলে খেয়াল করো, ডেক্সট্রো রোটেটরি, যখন আলোটাকে ডান দিকে ঘোরানো হয় এটাকে বলা হয় দক্ষিণাবর্তী। আর এল তে লেফট না, এল মানে হচ্ছে লিভো। এল কোন শব্দ থেকে আসছে? লিভো। ভাই লিভো মানে কি? বাম। আর ডেক্সট্রো মানে কি? ডান। আর লিভো মানে কি? বাম। তাহলে যখন আলোকে বাম দিকে ঘোরানো হবে তখন তাকে আমরা কি বলবো? এল গ্লুকোজ। তো এর নাম কি হবে? লিভো রোটেটরি। বোঝা গেছে? তাহলে এইটুকু মাথায় একটু আইডিয়া রাখো, পরে ডিটেলসে শেখানো যাবে। তুমি এগুলো মেনলি শিখবা জৈব যৌগের মধ্যে, আরও 1 বছর পরে যদি জৈব যৌগ পড়ো তখন। আর কোষ রসায়নের মধ্যে কিছু আছে আমি তখন শেখাই দিব, 3য় অধ্যায় আছে। এখন চলে আসো, তাহলে বিটা ডি কাহিনী কি বুঝছি, মোটামুটি ধারণাটা বুঝছি এই জিনিসটা কি। তাহলে বিটা ডি গ্লুকোজ মনে রাখবা, উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে, উদ্ভিদের মধ্যে 99% গ্লুকোজই সব হচ্ছে ডি গ্লুকোজ। ঠিক আছে? দেখো কি কেন ডি গ্লুকোজ জানো? উদ্ভিদ বানান করতে পারো তোমরা? বাংলাদেশে বানান করো তো, উদ্ভিদ করো, উডভিড। দেখো মনে করো ডোনাল্ড ট্রাম্প উদ্ভিদ উচ্চারণ করতেছে, উডভিড। দেখো উডভিড এর মধ্যে সবচেয়ে বেশি কি আছে? ডি। তাই উদ্ভিদে সবচেয়ে বেশি কি থাকে? ডি গ্লুকোজ থাকে। মনে থাকবে উদ্ভিদের মেইন গ্লুকোজ আসলে কি? এমসিকিউ কোশ্চেন সবসময় পরীক্ষাতে আসবে। ঠিক আছে? ওকে। আর বিটা থাকে 2 জায়গায়। বিটা মানে সেলে না, সেলুলোজে থাকে আর সেলোবায়োজে থাকে, আর কোনো জায়গায় বিটা থাকে না। 3য় অধ্যায় পড়াই দিবানি। এখন আমাদের মেইন পড়ে চলে আসো। সবাই একটা জিনিস চিন্তা করো, কি লিখছি আমি এখানে? গ্লুকোজ, সেলুলোজ, সেলুলোজ চেইন। রিপিট করো তো কি কি? গ্লুকোজ, সেলুলোজ, সেলুলোজ চেইন। সিকোয়েন্স কিন্তু এরকমভাবে নামবে, বাট আমি সিকোয়েন্সটা ব্রেক করে ডান দিকে সরাই দিছি না। এর কারণ কি? চাইলে তো আমি সোজাসুজি লিখতে পারতাম। এর কারণ হচ্ছে এটা আমাদের ভিজুয়ালাইজেশন করতে ইজি হবে এবং এটা আমাদের ব্রেনে বেশি থাকবে। কিভাবে? কারণ দেখো পরেরগুলা এবং এইগুলো একটু আলাদা। তাহলে গ্লুকোজ, সেলুলোজ, সেলুলোজ চেইন। দেখো তো 100টা সেলুলোজ চেইন মিলে কি তৈরি হয়? ক্রিস্টালাইন মাইসেলি। সবাই উচ্চারণ করো, কি নাম এটা? ক্রিস্টালাইন মাইসেলি। আচ্ছা দেখো তো মাইসেলিগুলো 20টা মাইসেলি মিলে কি তৈরি করে? মাইক্রোফাইব্রিল। 250টা মাইক্রোফাইব্রিল মিলে কি তৈরি করে? ম্যাক্রোফাইব্রিল। তাহলে মাইক্রোফাইব্রিলগুলো মিলে কি তৈরি হবে? ম্যাক্রোফাইব্রিল। আর ম্যাক্রোফাইব্রিলগুলো মিলে তৈরি হয় হচ্ছে মেইনলি, এটা দেখো এটা মাঝখানে এটা জিনিস হবে হচ্ছে ফাইবার। কি তৈরি হবে? দেখো ফাইব্রিলগুলো মিলে কি তৈরি হবে? ফাইবার, বা বাংলায় বললে কি হবে? তন্তু। আর সেই ফাইবার থেকে তৈরি হবে কি মেইনলি? কোষ। এটা দিলেও হয়, বাট ওটা আমি লিখছিলাম, বাট ওটা টাইপের সময় আর পরে কারেকশন করে আর ওঠে নাই। তো ম্যাক্রোফাইব্রিল, অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল মিলে কি তৈরি হয়? ফাইবার। লিখে নাও, ফাইবারগুলো মিলে কি তৈরি হবে? কোষ প্রাচীর। আমি ভিডিও দেখাবো এবং এগুলো আমাদের এখন মুখস্থ হয়ে যাবে, কোনো প্যারা নাই। ভাবতেছো কি না কি, কত কিছু আমরা পড়তেছি, কিন্তু এগুলো একদম সহজ, একদম 5 মিনিট আমরা 2-3 মিনিট আমরা মুখস্থ করে ফেলবো, খুবই ইজি। সবাই খেয়াল করো। তো প্রথমে আসো ক্রিস্টালাইন মাইসেলি, তাই না? তো সবাই দেখো তো এবার একটু রিপিট করো, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, ফাইবার। রিপিট করো, মাইসেলি, ম্যাক্রোফাইব্রিল, মাইসেলি, মাইক্রোফাইব্রিল। এই যে ভুলাই গেল না, উল্টো হয়ে যাচ্ছিল না? উল্টো হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? খেয়াল করো কেন নাই। মাইসেলি, মাইক্রোফাইব্রিল, মাই কিন্তু পরপর হবে। তাহলে মাইসেলি, মাইক্রোফাইব্রিল, পরেরটা কি হবে? ম্যাক্রো। পরে কি আর মাই আছে? তাহলে এটা কি আর ভুল হবে? তাহলে মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। ক্লিয়ার? মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। এবার দেখো, এবার আমাদের একটা বেসিক জিনিস লিখতে হবে, সবাই একটু পাশে লিখবা। সেটা হচ্ছে সবাই একটু গোল করো আগে, ফাইব্রিলটা গোল করো। ফাইব্রিল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফাইব্রিল? দেখো ফাইব্রিল কোন শব্দ থেকে আসছে জানো? ফাইব্রিল আসছে হচ্ছে FIBER, ফাইবার থেকে। কোন শব্দ থেকে আসছে? ফাইবার থেকে। বলো ফাইবার মানে কি? তন্তু। এখন দেখো ফাইবার হচ্ছে মোটা মোটা তন্তু। এবার ফাইব্রিলটা আসলে কি? ছোট ছোট তন্তু, মানে কি? সূক্ষ্ম তন্তু। তাহলে খেয়াল করো, ফাইব্রিল হচ্ছে মোটা তন্তু, ফাইবার হচ্ছে মোটা তন্তু, আর ফাইব্রিল কি? সূক্ষ্ম তন্তু। তার মানে দেখো তোমরা কি এখন বুঝতে পারছো? তাহলে বলো তো অনেকগুলা কি মিলে কি হবে? অনেকগুলো ফাইব্রিল মিলে ফাইবার হবে। ক্লিয়ার? সবাই কি বুঝছে? দেখো তাহলে ফাইব্রিলগুলো মিলে কি হবে? ফাইবার হবে। এটুকু কি ক্লিয়ার মাথার মধ্যে? এবার আসো, ফাইব্রিল আবার কয়টা? 2টা। কি কি? মাইক্রো আর ম্যাক্রো। তোমরা তাহলে মাইক্রো শব্দটা গোল করো। মাইক্রো মানে কি? ছোট। আর ম্যাক্রো মানে কি? বড়। এবার তুমিই বলো যে কে কাকে তৈরি করবে? ছোটগুলো মিলে বড়টাকে তৈরি করবে। তাহলে মাইক্রোফাইব্রিল মিলে কাকে তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। ক্লিয়ার? তাহলে মাইক্রোফাইব্রিল মিলে কাকে তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। ওকে, এবার জাস্ট তুমি চিন্তা করো, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, ফাইবার, কোষ প্রাচীর। কোষ প্রাচীর লাস্টে তুমি লিখবাই, সো ফাইবার পর্যন্ত তুমি জাস্ট মাথায় রাখো। তাহলে কি কি হবে বলো? মাইসেলি,
মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, ফাইবার। পারবো না আমরা? এবার চলে আসো, তোমাকে আমার একটা জিনিস বুঝাই দিচ্ছি। মনে করো চেইন, এই মাঝখানে দেখো তো সব কিছুর মাঝখানে কোন সংখ্যাটা আছে? 100। এটা 100% গুরুত্বপূর্ণ। এখন দেখো সেলুলোজ চেইন, 100টা সেলুলোজ চেইন মিলে কি তৈরি হবে? ক্রিস্টালাইন মাইসেলি। এবার দেখো সংখ্যা তুমি আর মাত্র দুইটা পাবা, একটা হচ্ছে 20 আর একটা কি 250। আমি একটু পাশে লিখি, ধরো 20 আর 250। এখন তোমরা আমাকে বলো কে ছোট আর কে বড়? 20 ছোট, 250 বড়। এখন আমরা বলো কার আগে কোনটা দিব? দেখো 20 ছোট মানে 20 হচ্ছে মাইক্রো, তাহলে বলো তো মাইক্রোর আগে কোনটা দিব আমরা? 20। তাহলে 20টা মাইসেলি মিলে কি হবে? মাইক্রোফাইব্রিল। আর 250 কি বড়, তাহলে 250টা মাইক্রোফাইব্রিল মিলে কি হবে? ম্যাক্রোফাইব্রিল। বুঝতে পারছো? তার মানে আমাদের তো সিকোয়েন্স আমি পারি যে মাইক্রো থেকে কি হবে? ম্যাক্রো হবে, তাই না? তার মানে আমরা চিন্তা করবো মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল। তাহলে সংখ্যা উপরে কত হবে? 20, 250। ঠিক আছে, এবার আসো সেলুলোজ চেইন আমি একটু বুঝাই দিব, শেষ করে দিব। এবং সেলুলোজ চেইন খেয়াল করো, ভিডিও আমরা দেখবো। ছোটোবেলায় আমি মনে করতাম কি, ওই যে যখন আমি খুব ছোটো ছিলাম, স্কুলেও যাইতাম না, এই যে ক্রিকেটের সেঞ্চুরি করতো না, বলতো সবাই, বলার পরে আমি তো মানে চেইন চুরি করছে। ঠিক আছে, আসলে সেঞ্চুরিতে কত হয়? 100। তার মানে মনে রাখবা এই যে সেলুলোজ চেইন, চেইনের পরে আমরা কত দিব? চেইন, সেঞ্চুরি 100। ঠিক আছে, তাহলে কতগুলা চেইন মিলে মাইসেলি তৈরি হবে? 100টা সেলুলোজ চেইন 100টা মিলে তৈরি হবে মাইসেলি। কি মাইসেলি? দেখতে অনেক সুন্দর, তাই ওর নাম কি দেওয়া হয়েছে? ক্রিস্টালাইন মাইসেলি। আমি তোমাকে দেখাচ্ছি, সবাই এবার এটা সিকোয়েন্সটা একবার রিপিট করবা। প্রথমে আমাকে বলো গ্লুকোজ, সেলুলোজ, সেলুলোজ চেইন, গ্লুকোজ, সেলুলোজ, সেলুলোজ চেইন। এ পাশে কি? মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, ফাইবার, কোষ প্রাচীর। ঠিক আছে, পারবো না আমরা? এবার এখানে দেখো অনেকগুলো গ্লুকোজ মিলে তৈরি হয় সেলুলোজ, 1 থেকে 3000 সেলুলোজ মিলে তৈরি হবে কি? সেলুলোজ চেইন। আমরা যে চেইন পড়ি না, মারা পড়ে না, মেয়েরা পড়ে না, গুণে দেখবো এখানে 1 থেকে 3000 আছে। হ্যাঁ, আজকে যে গুনিও। আচ্ছা, হ্যাঁ, না না 1 থেকে 3000 তুমি গুনো, আজকে তোমার চেন থাকলে গুনো। এখন দেখো তাহলে 100টা চেইন মিলে কি তৈরি হবে? ক্রিস্টালাইন মাইসেলি। ওকে, এখন আমরা ভিডিও দেখলে এটা বুঝতে পারবো। এখন চলো আমরা এটা দেখি। প্রথমে খেয়াল করো, এই যে গোল্লা গোল্লাগুলো কি? হ্যাঁ, এই গোল্লা গোল্লাগুলো হচ্ছে সেলুলোজ। এটা এখান থেকে একটু ঠিক করতে হবে। দেখো গোল্লা গোল্লাগুলো হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজগুলো মিলে তৈরি করছে হচ্ছে সেলুলোজ চেইন। আগে দেখো, আগে বুঝাই দিই, গোল্লা গোল্লাগুলো মিলে সেলুলোজ না, এই গোল্লা গোল্লাগুলো মিলে হচ্ছে গ্লুকোজ। আর গ্লুকোজগুলো মিলে এই যে একটা স্ট্রাকচার তৈরি করছে, এটা হচ্ছে সেলুলোজ। এবার দেখো তো সেলুলোজগুলো যুক্ত হচ্ছে, এই যে ধাক্কা দিয়ে সেলুলোজগুলোকে যুক্ত করে দিচ্ছি। প্রত্যেকটা সেলুলোজের মধ্যে কি আছে? অনেকগুলো গ্লুকোজ। বুঝছি, সেলুলোজগুলো মিলে পরপর কি বসতেছে? একটা লম্বা চেইন তৈরি হচ্ছে না? দিস ইজ কল্ড সেলুলোজ চেইন। তাহলে দেখো তো এটা লম্বা কি তৈরি হয়ে গেল? এখন অনেকগুলো, মানে কয়টা? 1 থেকে 3000 সেলুলোজ মিলে কি তৈরি হয়ে গেল বলো এবার? সেলুলোজ চেইন। এবার দেখো সেলুলোজ চেইন তৈরি হয়ে গেল, এই একটা চেইন, এই একটা চেইন, এই একটা চেইন, অনেকগুলা চেইন। এখন দেখো তো চেইনের পরে কোন সংখ্যা বসাবো আমরা? 100। তাহলে বলো তো এই যে 100টা চেইন মিলে দেখো তো সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে না? তাহলে এটার নাম হচ্ছে মাইসেলি। সুন্দর দেখতে, ক্রিস্টালের মতো, তাই এর নাম কি দেওয়া হয়েছে? ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে এখন আমাকে বলো যে 100টা সেলুলোজ চেইন মিলে কি তৈরি হয়ে গেল? ক্রিস্টালাইন মাইসেলি। পরে আমরা কি পড়ছি? ক্রিস্টালাইন মাইসেলি 20টা মিলে কি তৈরি হবে? মাইক্রোফাইব্রিল। এবার দেখো তাহলে আমরা এবার মাইসেলিগুলো মিলে কি হয় সেটা দেখবো। দেখো এই মাইসেলিগুলো মিলছে, দেখো এই একটা মাইসেলি, দেখো মাইসেলি 1 2 3 4 কতগুলো? এখানে 20টা মাইসেলি মিলছে, মিলে একটা দেখো তো তৈরি করছে না একটা ফাইবারের মতো, তাহলে এর নাম কি? ফাইব্রিল। কি ফাইব্রিল? মাইক্রোফাইব্রিল। তাহলে দেখো এই যে 20টা মাইসেলি মিলে কি তৈরি হলো? মাইক্রোফাইব্রিল। ঠিক আছে, তাহলে এটা একটা মাইক্রোফাইব্রিল, এটা একটা মাইক্রোফাইব্রিল, এটা একটা মাইক্রোফাইব্রিল, অনেকগুলা। এরকম কয়টা? 250টা। 250টা মাইক্রোফাইব্রিল এভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? ম্যাক্রোফাইব্রিল। তাহলে দেখো এই যে মানে একদম 250টা করলে তো আসলে দেখা যাবে না, ঠিক মতো গোনা যাবে না, মোটা হয়ে যাবে। এবার দেখো এই যে তৈরি হয়ে গেল। এখন দেখো 250টা মাইক্রোফাইব্রিল মিলে, এবার দেখো এই দিকে খেয়াল করো, দেখছো এই জায়গাটা দেখা যাচ্ছে এরকম, তাহলে ওটা কি হয়ে গেল? ম্যাক্রোফাইব্রিল। কি হয়ে গেল? ম্যাক্রোফাইব্রিল। এবার এই একটা ম্যাক্রোফাইব্রিল, এই পাশে একটা ম্যাক্রোফাইব্রিল, এই পাশে ম্যাক্রোফাইব্রিল, বিভিন্ন ম্যাক্রোফাইব্রিলগুলো মিলবে। এবার ম্যাক্রোফাইব্রিলগুলো মিলে আরও যখন আমরা ছোটো করবো তখন দেখো তো কি হয়ে গেল আমাদের? তন্তু। আর সেই তন্তুগুলো কোথায় থাকতেছে? কোষ প্রাচীরে। কোথায় থাকতেছে? কোষ প্রাচীরে। ক্লিয়ার? তার মানে আমাদের সিকোয়েন্সটা কি সব কিছু বুঝতে পারছি আমরা? তাহলে এবার জাস্ট তুমি চিন্তা করো, বিটা ডি গ্লুকোজ, অনেকগুলো মিলে হবে সেলুলোজ। 1 থেকে 3000 সেলুলোজ মিলে কি তৈরি হবে? সেলুলোজ চেইন। 100টা চেইন মিলে হবে হচ্ছে মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। আর মায়ের পরে অবশ্যই কি হবে? মাই হবে। তাহলে কি হবে? মাইক্রোফাইব্রিল। 20টা মিলে হবে মাইক্রোফাইব্রিল, আর 250টা মিলে হবে হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। আর ম্যাক্রোফাইব্রিল গুলো মিলে হবে কি?
ফাইবার, আর ফাইবারের সমন্বয়ে কি তৈরি হবে? কোষ প্রাচীর। তাহলে আমরা সূক্ষ্ম গঠন পারবো। দেখছো, এখন একটা জিনিস তুমি চিন্তা করো, এই যে তুমি ক্লাস থেকে পড়ে এটা মুখস্থ করে গেলা, এই জিনিসগুলো বাসায় গিয়ে যখন তুমি পড়বা তোমার বেশিক্ষণ লাগবে না। আর যদি তুমি এটা বাসায় গিয়ে মুখস্থ করে পড়া লাগতো, তুমি জাস্ট খাতায় লিখে আনতা, তোমাদের ব্যাচের কাছে খাতায় লিখে নিয়ে বাসায় যে মুখস্থ করতে হবে, এটা তখন তুমি করতা। যদি ছোটোবেলায় তো পড়ছি, অনেক কিছু পড়ছি না আমরা ছোটোবেলায়, এইভাবে পড়ছি। তো এখন তোমাকে একটু স্মার্টলি পড়তে হবে, বুঝছো? তোমাকে স্মার্ট হতে হবে যেন ক্লাসেই ম্যাক্সিমাম পড়া হয়ে যায়। কারণ বায়োলজি বাসায় পড়তে আসলে একটু খারাপ লাগে, বোরিং লাগে না? বায়োলজি বাসায় পড়তে, ম্যাথ করতে ভালো লাগে, ফিজিক্স করতে ভালো লাগে, বায়োলজি করতে বায়োলজি আমি পছন্দই করি না, এরকম অনেক স্টুডেন্ট আমি পাইছি, তাদেরকে বায়োলজি পছন্দ করাইছি। আর বিশেষ করে বোটানি বোর্ডে বায়োলজি পছন্দ করানো আসলে কঠিন, পড়ানোর মাধ্যমে পছন্দ করানো যায়। আর বায়োলজি ফিল করানোর জন্য তোমার জুলজি পড়া লাগবে, সেটা আমরা ইনশাল্লাহ পড়বো। বলছি যে অনলাইনে ক্লাস নেবো, ইনশাল্লাহ নিব। এখন দেখো সবার লাস্ট এই নিচের দিকে দেখো একটা জিনিস লেখা আছে, এটা পড়লে আমাদের শেষ। সেটা হচ্ছে ভাই কি, দেখো শুধু কি আমাদের উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে? আমরা এটা ভাবি যে শুধু মানে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু না। মনেরা রাজতে কি ছিল? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে। তারপরে হচ্ছে প্রোটিস্টাতে কি ছিল? শৈবাল, শৈবালে থাকে। ফানজাইতে কি ছিল? ছত্রাক, ছত্রাকেও থাকে। একটু খেয়াল করো, দেখো সবাই এটা কাজটা করবা, ছত্রাকে ক গোল করো, আর কাইটিনে ক গোল করো। বলো ছত্রাক, কতে কি হবে? কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন। ছত্রাক কতে কাইটিন। এবার দেখো শৈবাল কি হবে? সেলুলোজ। শৈবাল কি হবে? সেলুলোজ, মানে সেলুলোজ। শৈবাল সেলুলোজ। আচ্ছা, আর ব্যাকটেরিয়া তুমি এখন পড়লে পারো, না পড়লেও সমস্যা নেই। ব্যাকটেরিয়া চতুর্থ অধ্যায়ে পড়বা, যে পেপটাইডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন, এটা অনেক কিছু মিক্সড, এটা এখন আর লাগবে না। এবার দেখো তোমরা ভাবতে পারো কি ভাই 9-10 যখন বা ছোটবেলায় আমরা পড়তাম কি বইয়ের মধ্যে যা যা আছে সেই লাইনগুলো মনে হয় সব ইম্পর্টেন্ট। ওই যে 1 থেকে 3 মাইক্রোমিটার এইসব সংখ্যা টংখ্যা মনে হয় সব ইম্পর্টেন্ট, এগুলো কোনো কিছুই ইম্পর্টেন্ট না, পড়াও লাগবে না, মুখস্থ করা লাগবে না। এবার দেখো তোমাদের মনে হতে পারে এই যে কোষ প্রাচীরের কাজ, এখানে কয়টা কাজ আছে ভাই? 7টা কাজ। 7টা কাজ মনে হয় একদম হুবহু মুখস্থ করতে হবে, একটা কিছু মুখস্থ করা লাগবে না। জাস্ট তুমি রিডিং পড়বা। কয়বার পড়বা বাসায়? 4-5 বার রিডিং পড়বা। রিডিং পড়ার পরে তোমার একটা অনুভূতি কী হবে সেটা আমি এখন বুঝাই দিচ্ছি। অনুভূতিটা হচ্ছে ভাই, যে কোনো জিনিস যখন বাইরে থাকে, যেমন কোষ প্রাচীর সবচেয়ে বাইরে আছে না, যে বাইরে থাকে সে আসলে আকৃতি দান করে। কি দান করে? নর্মাল। এবং দেখো একটা স্ট্রাকচার ফর্ম করে, বাইরে আছে স্ট্রাকচার ফর্ম করবে। আবার কাজ কি, যে বাইরে থাকে বিশেষ করে কোষ নিশ্চয়ই আরেকজনের সাথে যোগাযোগ করবে, কানেকশন তৈরি করবে, যে প্লাজমোডেজমাটা টাইপের। তার মানে খেয়াল করো, আকৃতি দান করে, দৃঢ়তা প্রদান করে। কঙ্কালের টাইপের কাজ, কঙ্কালের মধ্যে কাজ করে। কঙ্কালের কাজকে দৃঢ়তা প্রদান করা। আবার দেখো যোগাযোগ সৃষ্টি করা এর কাজ, কোনো কিছু পরিবহন করা এর কাজ। নর্মালি তুমি যা চিন্তা করবে এগুলো স্পেসিফিক করে কখনো পরীক্ষাতে আসবে না, এমসিকিউতেও নর্মালি আসে না। বাট আমাদের একবার রিডিং পড়ে নিতে হবে, বইয়ের লাইনগুলো পড়বা, এটা সংক্ষেপে লেখা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর। পারবো না আমরা? তাহলে এভাবে যখন আমরা পড়বো ক্লাসে ইনশাল্লাহ ম্যাক্সিমাম পড়া হয়ে যাবে। আগামী দিন তোমাদের এই জিনিসগুলো আমি ধরবো ক্লাসে শুরুতে, বুঝছো? ক্লাসে ধরবো এবং শুক্রবারে কিন্তু আমরা এক্সাম নিব, কোষ প্রাচীর সহ আরও যা পড়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে, তোমাদের প্রেজেন্ট নেওয়া হয়েছে? প্রেজেন্ট নিয়েছে? প্রেজেন্ট নিয়েছে? ওকে, ঠিক আছে। তাহলে আগামী দিন তোমার সাথে আবার দেখা হবে। ওকে, তাহলে অর্ণব না? ঠিক আছে, ঠিক আছে ভাই। ওকে ওকে, ঠিক আছে। তোমার মন ভালো হয়ে গেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই, দাও, আল্লাহ হাফিজ। তোমাদের রাফি না? তোমার নাম কি? তুর্য। তুর্য।